আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সঙ্গে আছি বিপাশা মজুমদার। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে চলছে ঢাকা মহানগরের 13টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ। আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। সকাল 9টায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরীর হাত থেকে প্রতীক নেন ঢাকা 4 আসনের বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8 প্রার্থী। প্রতীক হাতে পেয়ে ঢাকা 4-এর বিএনপি প্রার্থী তানভীর আহমেদ ঢাকা 5-এর বিএনপি প্রার্থী নবিউল্লাহ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। ঢাকা 6-এর বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে তার প্রতিনিধি মাসরুর হোসেন প্রতীক বুঝে নেন। প্রতীক নিতে আসা জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীরা বলেন, প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন, তবে পেশি শক্তির প্রভাব ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে ইসিকে ভূমিকা রাখার তাগিদ দেন। ঢাকা 4 থেকে ঢাকা 18 আসন মোট 13টি আসনের প্রতীক বরাদ্দ দেবেন ঢাকার রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী। বিকেল 3টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। দর্শক, সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই মুহূর্তে আছেন সহকর্মী সৈকত সাদিক। যোগ দিচ্ছি তার সঙ্গে। সৈকত, প্রতীক বরাদ্দের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, দর্শকদের জানাবেন। বিপাশা, আজকে আপনি জানেন যে ঢাকার সহ সারা বাংলাদেশে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে এবং ঢাকার যেটা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেগুনবাগিচা, সেখানে ঢাকা মহানগরের যে 13টি আসন রয়েছে ঢাকা 4 থেকে ঢাকা 18, সেই প্রতীক বরাদ্দের কার্যক্রম সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে ঢাকা 8 যে আসনটি রয়েছে, যেখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, এনসিপির প্রার্থী নাসির পাটোয়ারি, সেই প্রার্থীদের এখন প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে এনসিপির যে প্রার্থী নাসির পাটোয়ারি তিনি প্রবেশ করেছেন। এর আগে ঢাকা 4 আসন দিয়ে কিন্তু প্রার্থীর কার্যক্রম শুরু হয়। প্রধান উপদেষ্টা যে ধরনের কথা বলেছেন নির্বাচন অবাধ সুষ্ঠু হতে, সেই বিষয়গুলো বজায় থাকবে। সব মিলে পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী তিনি তার হাত থেকেই প্রার্থীরা প্রতীক দিচ্ছে, তার হাত থেকে প্রার্থীরা প্রতীক দিচ্ছে এবং বিকেল 4টা পর্যন্ত এখানে কিন্তু ঢাকা 18 আসন পর্যন্ত বিকেল 3টা পর্যন্ত প্রার্থীরা দেবেন এবং প্রার্থীর সাথে 3 জন বা 4 জন করে যে প্রতিনিধি তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং রিটার্নিং কর্মকর্তা কিন্তু সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈকত সাদিক। ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ। বুধবার সকালে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে গত বছর ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। 2013 সালের 21 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঘোষিত এই রায়ের মধ্য দিয়ে যুদ্ধাপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা করা হয়েছিল। তবে পলাতক থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। মুক্তিযুদ্ধ চলাকালে মোট 8টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তার মধ্যে 7টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। 3টিতে তার মৃত্যুদণ্ড, 4টিতে কারাদণ্ড দেওয়ার সুযোগ থাকলেও মৃত্যুদণ্ড দেওয়ার কারণে সেসব অপরাধের বিষয়ে দণ্ডাদেশ দেয়নি ট্রাইব্যুনাল। বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে দায়িত্বরত কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত সরকার। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের একাধিক সরকারি সূত্র জানায়। নিরাপত্তায় উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং ঘোষণার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআইকে জানানো হয়েছে, আগাম সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলোতে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের ভারতে ফিরতে বলা হয়েছে। আর ভারতের কূটনীতিকদের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, কূটনীতিকদের পরিবার ফিরিয়ে নেওয়া হলেও বাংলাদেশে ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশনগুলো পূর্ণ সক্ষমতায় কাজ চালিয়ে যাবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং সহকারী হাইকমিশন রয়েছে খুলনা, রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেটে। যশোরে জমি জমা নিয়ে বিরোধের জেরে নিহত হয়েছেন 2 জন।
জেলার চৌগাছা উপজেলার সলুয়া বাজারে মঙ্গলবার এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ও পলাশ যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের বাসিন্দা। নিহত রফিকুলের স্বজনরা জানান, 2 বছর আগে রফিকুল পলাশের কাছ থেকে 8 শতক জমি কেনেন। সম্প্রতি পলাশ ওই জমি ফেরত চাইলে বর্তমান বাজার মূল্য দাবি করে রফিকুল। এ নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বিকেলে রফিকুল সলুয়া বাজারে গেলে তাকে কুপিয়ে জখম করে পলাশ। সে সময় বাজারে বিক্ষুব্ধ লোকজন পলাশকে পিটুনি দেয়। পরে দুই পরিবারের লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রফিকুল ইসলামকে ঢাকায় পাঠায়। ঢাকায় আনার পথে রফিকুল ইসলাম ও যশোর জেনারেল হাসপাতালে মারা যান পলাশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।